ওকে, তো আমাদের আজকের যে লেকচারটা সেটা হচ্ছে কিসের উপরে? আমরা এর আগের দিন কি দেখছিলাম যে ব্লাড রিলেটেড কিছু ডিজিজ আমরা দেখতেছিলাম বা ডিসঅর্ডার দেখতেছিলাম। তো তার মধ্যে অ্যানিমিয়া ছিল একটা। হ্যাঁ, তো অ্যানিমিয়ার আমরা কয়েকটা প্রকার দেখছিলাম। তো এর আগের দিন আমরা দেখছিলাম হচ্ছে কি বলে হিমোরেজিক অ্যানিমিয়া, অর্থাৎ যে অ্যানিমিয়াতে ব্লাড লস হয়। ঠিক আছে, কোনো কারণে ব্লাড লস হলে সেটাকে আমরা বলতেছি হিমোরেজিক অ্যানিমিয়া, অর্থাৎ ব্লাড লস হওয়ার কারণে যে রক্তশূন্যতা দেখা দেয় সেটাকে আমরা বলতেছি হিমোরেজিক অ্যানিমিয়া। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে হিমোলাইটিক অ্যানিমিয়া। হিমোলাইটিক অ্যানিমিয়াটা কি? যে যখন কোনো কারণে, হ্যাঁ, যে হিমোলাইসিস হবে। হিমোলাইসিসটা কি? যে কোনো কোনো রক্ত তোমার বডির মধ্যেই কোনো কোনো ব্রেকডাউন ঘটবে, অর্থাৎ রক্ত কণিকাগুলো ভেঙে যাবে। হ্যাঁ, তো এই যে ব্রেকডাউন হওয়া বা রক্তকণিকাগুলো যেটা ভাঙন, এই ভাঙনের ফলে একসময় আমাদের আরবিসিতে কম পড়বে, হিমোগ্লোবিন কম পড়বে, এবং সেটাকে আমরা বলবো রক্ত শূন্যতা, যেটাকে আমরা বলতেছি হিমোলাইটিক অ্যানিমিয়া। ঠিক আছে, কি লিখছে দেখো, হিমোলাইসিস মিনস ডিস্ট্রাকশন অফ আরবিসিস। হিমোলাইসিস অর্থ হচ্ছে যে কোনো কারণে ব্রেকডাউন বা ডিস্ট্রাকশন অফ আরবিসি। অ্যানিমিয়া ডিউ টু এক্সেসিভ হিমোলাইসিস which is not compensated by increased RBC production is called hemolytic anemia. এখানে কি বলতেছে? অ্যানিমিয়া ডিউ টু এক্সেসিভ হিমোলাইসিস। তো যখন প্রচুর পরিমাণে এইরকম ব্রেকডাউন হবে বা আরবিসির ডিস্ট্রাকশন হবে, তখন যে অ্যানিমিয়া তৈরি হবে, এবং সেই অ্যানিমিয়াতে আমাদের যে হিমোগ্লোবিনটা কমে যাচ্ছে, তো সেটা কিন্তু ইসের মাধ্যমে তোমার পূরণ হবে না। অতিরিক্ত আরবিসি প্রোডাকশন দিয়েও তোমার এই ক্ষতিপূরণটা করা যাচ্ছে না, তখন আমাদের হিমোলাইটিক অ্যানিমিয়াটা তৈরি হচ্ছে। ঠিক আছে, ইট ইজ ক্লাসিফাইড ইনটু টু টাইপস। এটাকে দুই ভাগে ভাগ করা যাচ্ছে। নাম্বার ওয়ান বা নাম্বার এ হচ্ছে এক্সট্রিনজিক হিমোলাইটিক অ্যানিমিয়া, আর একটা হচ্ছে ইন্ট্রিনজিক হিমোলাইটিক অ্যানিমিয়া। এক্সট্রিনজিকটা কি? যেটা হচ্ছে তোমার বাইরের কিছু ফ্যাক্টরের কারণে হয়, আর ইন্ট্রিনজিক হচ্ছে তোমার বডির ইন্টারনাল কোনো ফ্যাক্টরের কারণে ঘটতেছে। ঠিক আছে, তো দেখো ফার্স্ট হচ্ছে আমাদের এক্সট্রিনজিক হিমোলাইটিক অ্যানিমিয়া। কি বলছে? ইট ইজ দ্য টাইপ অফ অ্যানিমিয়া কজড বাই ডিস্ট্রাকশন অফ আরবিসিস বাই এক্সটার্নাল ফ্যাক্টরস। অর্থাৎ যখন কোনো বাহ্যিক কোনো প্রভাবকের উপস্থিতিতে বা বাহ্যিক কোনো ফ্যাক্টরের কারণে বা বডির বাইরে থেকে কোনো ধরনের ট্রমা বা অন্য কোনো ধরনের আঘাত বা এই ধরনের কোনো ফ্যাক্টর যার কারণে কী হবে, আমাদের আরবিসি ব্রেকডাউন ঘটবে, সেটাকে আমরা বলতেছি এক্সট্রিনজিক হিমোলাইটিক অ্যানিমিয়া। Healthy RBCs are hemolyzed by factors outside the blood cells such as antibodies, chemicals and drugs. তো কি কোন কোন জিনিসের দ্বারা আরবিসিগুলো ব্রেকডাউন করতে পারে বা ব্রেকডাউন করতে পারে, সেগুলোর মধ্যে কী কী আছে? তোমার অ্যান্টিবডি হইতে পারে, কোনো ধরনের কেমিক্যাল হইতে পারে, কোনো ধরনের ড্রাগ হইতে পারে। হ্যাঁ, অর্থাৎ ড্রাগ, কেমিক্যাল বা কোনো অ্যান্টিবডি, তো এদের মাধ্যমে যদি আমাদের ব্লাড বা যেটাকে আমরা বলতেছি হিমোগ্লোবিন, সেগুলো যদি ব্রেকডাউন ঘটে, তো সেটাকে আমরা কি বলতেছি? এক্সট্রিনজিক হিমোলাইটিক অ্যানিমিয়া। অর্থাৎ আমাদের এখানে আরবিসিটা ব্রেকডাউন হবে বাইরের ফ্যাক্টরের কারণে, এই জন্য এটাকে আমরা বলতেছি এক্সট্রিনজিক হিমোলাইটিক অ্যানিমিয়া। ঠিক আছে, তো দেখো এরপরে কি লিখছে, এক্সট্রিনজিক হিমোলাইটিক অ্যানিমিয়া ইজ অলসো কল্ড অটো ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া। তো এটাকে আরেকটা নাম দেওয়া হয়, সেটা হচ্ছে অটো ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া, অর্থাৎ একটা এক ধরনের ইমিউনো ডিসঅর্ডার। হ্যাঁ, যখন বডির কোনো প্রতিরক্ষা ব্যবস্থায় কোনো ঝামেলা হয় বা কোনো প্রবলেম হয়, তখন সেটাকে আমরা বলতেছি ইমিউনিটি ডিসঅর্ডার বা অটো ইমিউন ডিসঅর্ডার। অর্থাৎ বডির যে ইমিউন সিস্টেম সেটা বডির নিজের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে, যখন সেটাকে আমরা বলতেছি ইমিউন ডিসঅর্ডার। ওকে, এরপর দেখো কি বলছে, কমন কজেস অফ এক্সটার্নাল হিমোলাইটিক অ্যানিমিয়া। তো কী কী কারণ হইতে পারে হিমোলাইটিক অ্যানিমিয়ার? নাম্বার ওয়ান, লিভার ফেলিউর। বুঝছো, লিভার ফেলিউর আমরা আগেই বলছিলাম যে বিশেষ করে যে হেপাটাইটিস বি এই ধরনের কিছু অসুখ হইতে পারে, যার মাধ্যমে আমাদের লিভারের ডিসফাংশনটা হয়, বিশেষ করে জন্ডিস হতে পারে। হ্যাঁ, জন্ডিসের ক্ষেত্রে কী হয়, যে আরবিসিটা খুব বেশি ব্রেকডাউন ঘটে, বিলিবার্ডিনে কনভার্ট হয়ে যায়। তো এটা তোমার লিভারের তোমার ফাংশনের ম্যাল ফাংশন হতে পারে। এরপর নাম্বার টু হচ্ছে রিনাল ডিসঅর্ডার। যখন কোনো কারণে আমাদের কিডনিতে ডিসফাংশন হবে, সেক্ষেত্রে রিনাল ডিসঅর্ডারের কারণে তোমার হিমোলাইটিক অ্যানিমিয়া হতে পারে। নাম্বার থ্রি বলতেছে কি হাইপার স্প্লেনিজম। স্প্লিন মানে কি? স্প্লিন মানে কিন্তু তোমরা জানো প্লিহা। বুঝছো, যখন কোনো কারণে আমাদের প্লিহার অ্যাক্টিভিটিটা বেড়ে যাবে, তখন সেক্ষেত্রে কিন্তু হিমোলাইটিক অ্যানিমিয়া ঘটতে পারে। ওকে, এরপর হচ্ছে বার্নস। বার্নস মানে তোমরা জানো পুড়ে যাওয়া। হ্যাঁ, পুড়ে যাওয়া বা ক্ষত হওয়া। তো যদি পুড়ে যায় তাহলে সেক্ষেত্রে
অনেক ধরনের ব্লাড এরকম ডিস্ট্রাকশন হতে পারে, বিশেষ করে আরবিসিগুলো ডিস্ট্রাকশন হলে তখন সেক্ষেত্রে অ্যানিমিয়া হইতে পারে। ঠিক আছে, এরপরে দেখো নাম্বার 5 কি লাগছে, ইনফেকশনস লাইক হেপাটাইটিস, ম্যালেরিয়া অ্যান্ড সেপ্টিকেমিয়া। তো এখানে একই রকম কথা, যে হেপাটাইটিসটা হচ্ছে লিভারের ডিজিজ, ইনফেকশন হবে, এবং ম্যালেরিয়াতে কী করবে, আমাদের একটা পরজীবী, ম্যালেরিয়ার পরজীবী প্যারাসাইট যেটা, সেটা আমাদের বডিতে ইনফেকশন সৃষ্টি করবে। এরপর সেপ্টিকেমিয়া, সেপ্টিকেমিয়া হচ্ছে কি যখন কোনো কারণে ব্লাডের মধ্যে ইনফেকশন তৈরি চলে আসে, বুঝছো। তো ব্লাডের ইনফেকশনের কারণে অনেক সময় হিমোলাইটিক অ্যানিমিয়া হয়ে যায়, অর্থাৎ এখানে আমাদের ব্লাডটা ডিস্ট্রাকশন হবে, আরবিসিটা বেশি বেশি ডিস্ট্রাকশন হবে সেপ্টিকেমিয়ার কারণে। এরপরে দেখো নাম্বার 6, ড্রাগস সাস অ্যাজ পেনিসিলিন, অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগস অ্যান্ড সালফার ড্রাগস। তো পেনিসিলিনটাকে আমরা সাধারণত নিরীহ বা নন টক্সিক ড্রাগ হিসেবে কী করলে আসলে কোনো ড্রাগই নন টক্সিক না। তো এখানে পেনিসিলিনটা আমাদের এই লিভার কী বলে তোমার ব্লাড ডিস্ট্রাকশন করতে পারে। এরপরে অ্যান্টি ম্যালেরিয়াল কিছু ড্রাগস আছে, বিশেষ করে তোমার হাইড্রোক্সিক্লোরোকুইন বা ক্লোরোকুইন, এই টাইপের ড্রাগগুলো কিন্তু কী করতে পারে, আমাদের আরবিসি ডিস্ট্রাকশনে গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে। Sulfur drugs, which are sulfur drugs? Those drugs which have the common name that is called sulfur, that may be sulfanilamide or sulfonamide. That's are the sulfur drugs. Okay. Number 7, poisoning by chemical substances like lead, coal, and tar. So several chemical substances may cause the destruction of RBCs, and the substances may include the lead, that is called the um, heavy metal, and the coal, that is the um, black carbon part of the of fossil, and tar, that is the liquid part of the coal. Okay. Then presence of isoagglutinins like anti-RAs. So here we have some isomers of agglutinins. As per we discussed, agglutinins are those substances which are produced in response of antigens, that is called agglutinogens, or agglutinins are the synonym of antibodies. So there are some several isomers of antibodies, for example anti-RAs, that is the antibody of, that is called RAs factors. Number 9, autoimmune diseases such as rheumatoid arthritis and ulcerative colitis. So here two disease that is called autoimmune disease. Here the immune system of a body is directed against its own component, its own body component, that is we called the rheumatoid arthritis. Okay. Then autoimmune disease গুলো, আচ্ছা তোমরা একটা ভয়েস শুনলা, ভয়েসটা হচ্ছে কিসের, একটা ছেলে রাখতেছে মল্লিকা আপু। হ্যাঁ, তাই মল্লিকা আপুর এখন হিস্ট্রি বলি। মল্লিকার যে মা, তার বিয়ে হয় আমি যখন ক্লাস 5 না 4-এ পড়ি। হ্যাঁ, সেটা কত সালে হতে পারে, তো আমাদের ধারণা অনুযায়ী সেটা হচ্ছে 2004 বা 2005 এই টাইপের। ঠিক আছে, তো 2004-5-এ মল্লিকার মায়ের বিয়ে হলো। তো মল্লিকা তার প্রথম সন্তান তার মায়ের। ওকে, এরপরে কই গেল, মল্লিকার যখন বয়স হলো কত, মোটামুটি 2019-এ তার বয়স হয়ে গেল 14 কি 15, তো তখন তার আবার বিয়ে হলো। এখন এটার পরে এসে কি হলো আবার, এটার পরে ওর বিয়ে হলো 19-এ। এখন সেও আবার প্রেগনেন্ট, কনসিভ করছে। তো এখন অর্থাৎ তার মল্লিকার যে বাচ্চা হবে, তাহলে কিন্তু তার নানির বিয়ে কিন্তু আমি দেখলাম। ঠিক আছে, অর্থাৎ মেয়েদের যে ইটা আর কি, আমি যেটা বলতে চাচ্ছি যে বয়সের সাথে কিন্তু খুব দ্রুত এটা চলে আসতেছে। হ্যাঁ, তো এখন এই ব্লাডের সাথে এটা সম্পর্ক কি, এর সম্পর্ক আসলে তেমন কিছু না। যখন তোমার পরিমিত এই নিউট্রিশন বা নিউট্রিশন ডেফিসিয়েন্সি হবে, তখন কিন্তু এই মল্লিকাগুলো খুব বেশি প্রবলেমে পড়ে যাবে, বুঝছো। কারণ আগে তো বয়স কম, এরপর হচ্ছে তোমার গ্রামাঞ্চলে তো ওইরকমভাবে সুষম খাবার বন্টন হয় না। হ্যাঁ, তো এখানে মানুষ মনে করে যায় যে সুষম খাবার বা নিউট্রিশন কাদের থাকে, যেখানে বেশি দামি খাবার পাওয়া যায়, বুঝছো। তো এখানে দামি খাবার বলতে বড় বড় রেড মিট যেগুলো আর কি, গরুর গোশত বা খাসির মাটন, তো এই জিনিসগুলোকে এরা বড় দামি মনে করে থাকে। হ্যাঁ, এই জন্য এরা এই জিনিসগুলো যেহেতু পায় না, মনে করে আমরা পুষ্টি পাচ্ছি না, কিন্তু আসলে যে বাকি খাবারগুলোতে পুষ্টি পাওয়া যায়, সেই জিনিসগুলো এদের মাথায় থাকে না। ঠিক আছে, তো এরকম
অ্যানিমিয়াতে এরা অনেক সময় ভোগে। হ্যাঁ, আর একটা জিনিস যেটা আমাদের সামনে আসবে, বিশেষ করে যে মেনস্ট্রুয়াল সাইকেল আর কি। হ্যাঁ, এখানে তো বিশেষ করে গ্রামের তো এদের আসলে হাইজিন সম্পর্কে অতটাই নাই আর কি, কী বলে সচেতনতা নাই, যার কারণে এরা অনেক ধরনের কমপ্লেক্সিটিতে ভোগে এবং এইগুলো আসলে কারোর সাথে শেয়ারও করে না, যার ফলে তোমার অনেক সময় সেপটিক্স বা এই তোমার কী বলে ইনফেকশনে চলে যায়। ঠিক আছে, তো আমরা কী বললাম, অটোইমিউন ডিজিজটা দেখলাম। এরপরে দেখো আমাদের পরের স্লাইডে কী বলছে, ইন্ট্রিনজিক হেমোলাইটিক অ্যানিমিয়া। ইন্ট্রিনজিকটা আমরা কি বলতেছিলাম, যেটা বডির ইন্টারনাল কোনো ফ্যাক্টরের কারণে হবে। হ্যাঁ, তো আমরা আগের যেগুলো দেখলাম সেগুলো ছিল এক্সট্রিনজিক, অর্থাৎ আমাদের বডির বাইরের যেগুলো ছিল সেগুলো। তখন ইন্ট্রিনজিকগুলো কী কারণে হবে, দেখো ইন্ট্রিনজিকগুলোর মধ্যে আছে, it is the type of anemia caused by destruction of RBCs because of the defective RBCs. So here is the cause is the RBC itself, that is the formation of RBC is not proper and regulated, so the RBC function is not properly performed. Okay, for example, we may see the sickle cell anemia and the thalassemia. Okay, there is production of unhealthy RBCs, অর্থাৎ এখানে আমাদের অসুস্থ কিছু আরবিসি তৈরি হবে, বা যেটাকে আমরা বলতেছি যে পরিপূর্ণ আরবিসি তৈরি হবে না, হুইচ আর শর্ট লিভড অ্যান্ড ডিস্টার্ড সুন, যার কারণে তারা অল্প দিন বাঁচবে এবং তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে। Intrinsic hemolytic anemia is often inherited and it includes sickle cell anemia and thalassemia. তো ইন্ট্রিনজিক হেমোলাইটিক অ্যানিমিয়া যেটা অনেকটা জেনেটিক ডিসঅর্ডার, যেটাকে আমরা বলি কনজেনিটাল ডিসঅর্ডার। তো এর কারণে এটা হচ্ছে ইনহেরিটেড আর কি, যে যদি তার বংশের কারো থাকে তাহলে তারও হবে, এবং যার কারণে এটা তোমার কোনো চিকিৎসা থাকবে না। তো এর মধ্যে কী কী আছে, দুইটি টাইপ আছে ইন্ট্রিনজিকের মধ্যে, একটা হচ্ছে সিকল সেল অ্যানিমিয়া, একটা হচ্ছে থ্যালাসেমিয়া। তো আমরা যাই দেখি, বিকজ অফ দ্য অ্যাবনর্মাল শেপ ইন সিকল সেল অ্যানিমিয়া অ্যান্ড থ্যালাসেমিয়া the RBCs become more fragile and susceptible for hemolysis. যেহেতু আমাদের এখানে সিকল সেল অ্যানিমিয়া এবং থ্যালাসেমিয়া দুটো হচ্ছে ইন্ট্রিনজিক হেমোলাইটিক অ্যানিমিয়া, তো এখানে কি হবে না, ওই আমাদের আরবিসি যেটা তৈরি হবে সেটা খুব দ্রুত ভেঙে যাবে আর কি, ফ্র্যাজাইল হবে এবং সাসেপ্টেবল ফর হিমোলাইসিস, এবং খুব দ্রুত এখানে কি করবে, তোমার হিমোলাইসিস ঘটবে বা ব্রেকডাউন অফ দ্য আরবিসি ঘটবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হিমোলাইটিক ইন্ট্রিনজিক হিমোলাইটিক অ্যানিমিয়ার একটা এক্সাম্পল। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে সিকল সেল অ্যানিমিয়া। দেখো সিকল সেল অ্যানিমিয়াটা আমরা ডিটেলস একটু দেখব। এট ফার্স্ট দেখি আছে, সিকল সেল অ্যানিমিয়া ইজ অ্যান ইনহেরিটেড ব্লাড ডিসঅর্ডার ক্যারেক্টারাইজড বাই সিকল শেপড রেড ব্লাড সেলস। হ্যাঁ, তো সিকল সেল অ্যানিমিয়া হচ্ছে এক ধরনের ইনহেরিটেড, যেটাকে আমরা বলতেছি যে কি, যে বংশগত একটা রক্তের রোগ, যেখানে কি থাকবে, রেড ব্লাড সেলটা অনেকটা সিকেল শেপড হবে। সিকল মানে কি, সিকল মানে যেটাকে বলা হয় যে কাঁচি টাইপ আর কি, হ্যাঁ কাস্তে টাইপ। তো অনেকটা যে নতুন চাঁদ যেরকম ওঠে না বাঁকা চাঁদের মতো, তো ওই রকম চাঁদের মতো যে আকৃতি, সেটাকে সিকেল বলা হয়, সিকেল শেপড। দেখো এখানে তোমার ফিগারও দেওয়া আছে ডান পাশে উপরের দিকে, সিকেল রেড ব্লাড সেলের উদাহরণ দেওয়া আছে। ইট ইজ অলসো কল্ড হিমোগ্লোবিন এসএস ডিজিজ অর সিকেল সেল ডিজিজ। তো এটাকে অনেক সময় হিমোগ্লোবিন এসএস ডিজিজও বলা হয় বা সিকেল সেল ডিজিজও বলা হয়। ইট ইজ কমন ইন পিপল অফ আফ্রিকান অরিজিন। তো এটা আসলে আফ্রিকান অরিজিন পিপল যারা, এদের এটা খুব বেশি হয়। ঠিক আছে, এখানে একটা মজার ব্যাপার, সেটা হচ্ছে যে আমরা যারা বাংলাদেশি তারা আসলে কোন অরিজিনের, আফ্রিকান, আমেরিকান, মঙ্গোলিয়ান, আর তোমার অস্ট্রিচ বা আর্য দ্রাবিড়, এই টাইপের কোনগুলা, এটা আসলে অনেকগুলা প্রশ্নের ফ্যাক্টর আছে, তো সেগুলো আমরা পরে দেখব। ঠিক আছে, দেখো এখানে আমাদের বেশ কিছু আছে আর কি। ইট ইজ অলসো কল্ড হিমোগ্লোবিন এসএস। ফিগারটা দেখো নিচের দিকে, ফিগারটা যেটা বাম দিকে আছে, আনরেস্ট্রিক্টেড ব্লাড ফ্লো, এটাতে কি দেখাচ্ছে, যখন আরবিসির শেপটা ঠিক ছিল বা প্রপার ছিল, তখন কিন্তু সে ইজিলি একটা ব্লাড ভেসেল বা একটা ক্যাপিলারির মধ্যে দিয়ে সে পাস করতে পারতেছিল। কিন্তু যখন তার শেপটা চেঞ্জ হয়ে গেল বা এটার সাইজটা অন্যরকম হয়ে গেল, সিকল সেলের হয়ে গেল, তখন কিন্তু সে আর এখানে পাস করতে পারতেছে না। দেখছো, দ্য সিকল সেল ব্লকিং ব্লাড ফ্লো
ডান পাশে নিচের দিকে দেখো ফিগারটা। তো এখানে ওই ব্লাড ভেসেলের কিন্তু ডায়ামিটার তারপরে সব ঠিক আছে, কিন্তু আরবিসির শেপটা অন্যরকম হয়ে যাওয়ার কারণে এখানে কি করতে পারতেছে না, সে ভিতরে প্রবেশ করতে পারতেছে না, অর্থাৎ ব্লাড সেলটা তার নিজেই সে নিজের প্রবাহকে বাধা দান করতেছে, বুঝছো? এটা একটা প্রবলেম তৈরি করতেছে। আচ্ছা দেখো, সিকল সেল অ্যানিমিয়া ইজ ডিউ টু দ্য অ্যাবনর্মাল হিমোগ্লোবিন কল্ড হিমোগ্লোবিন এস। সিকল সেল হিমোগ্লোবিন, অর্থাৎ আমাদের সিকল সেল অ্যানিমিয়াটা কি জন্য হবে, আমাদের হিমোগ্লোবিনের শেপটাই চেঞ্জ হয়ে যাবে, বুঝছো? হিমোগ্লোবিনটা এস শেপড হয়ে যাবে, অর্থাৎ সিকল মানে অর্থাৎ কাস্তের মতো বাঁকানো হয়ে যাবে, যেটা আমরা দেখে আসছিলাম যখন হিমোগ্লোবিন স্ট্রাকচার পড়ি, যে হিমোগ্লোবিনের দুইটা চেন ছিল, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে বিটা, ঠিক আছে? ইন দিস আলফা চেইনস আর নর্মাল অ্যান্ড বিটা চেইনস আর অ্যাবনর্মাল। তো এখানে কী ঘটবে, আলফা চেইনগুলো নর্মাল থাকবে কিন্তু বিটা চেইনগুলো abnormal হয়ে যাবে। বিকজ অফ দিস দ্য বেসিস অ্যাটিন সিকেল দ্যাট ইজ কল্ড ক্রিসেন্ট শেপ, বাঁকা একটা শেপ ধারণ করবে, অ্যান্ড বিকেম মোর ফ্রেজাইল লিডিং টু হিমোলাইসিস। এবং যেহেতু এখানে তোমার এটা খুব বেশি দ্রুত ভেঙে যাবে, এই ভেঙে যাওয়ার কারণেই তোমার এটা হিমোলাইসিস তৈরি করবে, অর্থাৎ এটা ফ্রেজাইল হয়ে যাবে, ঠিক আছে? সিকেল সেল অ্যানিমিয়া অকার্স when a person inherits two abnormal genes on from his parents। তো যখন কোনো একজন সিকল সেল রোগী হবে কখন, যখন সে প্যারেন্ট থেকে দুইটা অ্যাবনর্মাল জিন সে অবটেইন করবে, বুঝছো? অর্থাৎ সিঙ্গেল একটা যদি তোমার হয় জিন অ্যাবনর্মাল থাকে, তাহলে কিন্তু সে প্যাশেন্ট হবে না, সে ক্যারিয়ার হবে কিন্তু প্যাশেন্ট হবে না। যখন তার দুইটা জিন অ্যাবনর্মাল হবে তখন সে অবশ্যই প্যাশেন্ট হয়ে যাবে, ঠিক আছে? ইন চিলড্রেন hemolyzed sickle cell aggregate and block the blood vessels leading to infarction। ইনফেকশনের মানে কি দেখো, স্টপেজ অফ ব্লাড সাপ্লাই, যখন কোনো জায়গায় ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যায় তখন সেটাকে আমরা বলতেছি ইনফেকশন। তো চিলড্রেনদের ক্ষেত্রে বা বাচ্চাদের ক্ষেত্রে কী হচ্ছে, যখন তোমার যে সিকল সেলগুলো সে ভেঙে যাচ্ছে, হিমোলাইজ হচ্ছে, তো সেগুলো কী করতেছে, ব্লাড ভেসেলে কোনো একটা জায়গায় জড়ো হচ্ছে, এটা ব্লক তৈরি করতেছে, যার কারণে ওখান দিয়ে আর নর্মাল ব্লাডগুলো বা নর্মাল আরবিসিগুলো সেখান থেকে পাস করতে পারতেছে না, ঠিক আছে? যার কারণে আমরা এটাকে কী বলতেছি, এটাতে তখন তোমার কী হচ্ছে না, যে কোনো ধরনের ব্লাড ভেসেলটা পাস করতেছে না, ঠিক আছে? যেহেতু ব্লাড ভেসেলটা পাস করতেছে না, আমাদের ইনফেকশন হবে, যেটাকে আমরা বলতেছি যে বাইরে ফোন দিছে বলবা। হ্যাঁ, তো এখানে আমরা বলতেছিলাম যে যখন দুইটা পেশেন্ট তৈরি করবে, তখন সেক্ষেত্রে এই ব্লাডটা ব্লক হয়ে যাবে, ব্লাড ভেসেলটা ব্লক হয়ে যাওয়ার কারণে এখানে তোমার ব্লাডটা সাপ্লাই হতে পারবে না, ঠিক আছে? এটাকে আমরা বলতেছি ইনফ্রাকশন। এখানে একটা কথা বলছে যে দ্য ইনফেকশন ইজ কমন ইন স্মল বোনস। তো এটা সাধারণত যেটা হচ্ছে তোমার কি বলে ছোটো ছোটো হাড়, সেগুলোতে খুব বেশি হয়। দ্য ইনফেক্টেড স্মল বোনস ইন হ্যান্ড অ্যান্ড ফুট রেজাল্টস ইন ভ্যারিং লেংথ ইন দ্য ডিজিটস, ঠিক আছে? তো অনেক সময় দেখা যায় যে মানে যদি হয়ে যায়, হাত এবং পায়ের বোনে যদি এরকম পাওয়া যায় আর কি, যেটাকে আমরা বলতেছি ইনফেকশন হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের এই কী হবে, আমাদের এদের লেংথ বা দৈর্ঘ্যটা কম বেশি হয়ে যাবে, অর্থাৎ তোমার একটা হাড়ের দৈর্ঘ্য একটা হাড়ের চেয়ে চেঞ্জ হয়ে যাবে, বুঝছো? এরপরে কি আছে, দিস কন্ডিশন ইজ নোন অ্যাজ হ্যান্ড অ্যান্ড ফুট ডিসঅর্ডার। পুরোটা দেখা যাচ্ছে না, তুমি একটু দেখে নিও, ঠিক আছে? তো এখানে আমাদের হাত এবং পায়ের একটা ডিসঅর্ডার তৈরি হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো বাকি যে ডিজিজটা ছিল সেটা হচ্ছে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়াটা কি? থ্যালাসেমিয়া অনেক রোগী তোমরা নাম শুনবা, যে থ্যালাসেমিয়া রোগীর জন্য রক্ত চাই বা থ্যালাসেমিয়া হাসপাতাল। তো এগুলোর কাজ কি, যে থ্যালাসেমিয়া রোগীকে নিয়মিত ব্লাড দিতে হয়, ব্লাড না দিলে সে একসময় রক্তশূন্যতায় মারা যাবে, বুঝছো? তো এই জন্য এটাকে আমরা কি বলা হয়, যে থ্যালাসেমিয়া রোগীকে নিয়মিত ব্লাড না দিলে সে মারা যাবে এবং সে নিজের থেকে রক্ত তৈরি ঠিকমতো করতে পারবে না, বুঝছো? এখানে ধরো কী আছে, থ্যালাসেমিয়া ইজ অ্যান ইনহেরিটেড ডিসঅর্ডার ক্যারেক্টারাইজড বাই অ্যাবনর্মাল হিমোগ্লোবিন। তো থ্যালাসেমিয়া তো আমাদের হিমোগ্লোবিনের পরিমাণটা চেঞ্জ হয়ে যাবে, অ্যাবনর্মাল থাকবে। ইট ইজ অলসো নোন অ্যাজ কুলিস অ্যানিমিয়া অর মেডিটারেনিয়ান অ্যানিমিয়া। তো এটাকে একটা নাম দেওয়া হয় কুলিস অ্যানিমিয়া তো মেডিটারেনিয়ান অ্যানিমিয়া। ইট ইজ মোর কমন ইন থাইল্যান্ড অ্যান্ড টু সাম এক্সটেন্ট ইন মেডিটারেনিয়ান
কান্ট্রিজ। তো এটা সাধারণত থাইল্যান্ডে বেশি কমন, এবং আরেকটা কথা কোথায় ভূমধ্যসাগরীয় যে এলাকাগুলো আছে সেইগুলোতে বেশি পাওয়া যায়। থ্যালাসেমিয়া ইজ অফ টু টাইপস। থ্যালাসেমিয়া দুই রকম, একটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া, একটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া। হ্যাঁ, আলফা এবং বিটা। ঠিক আছে, দেখো ফিগারের মধ্যে দেয়া আছে যে দুইটা দুই রকম শেপ। নর্মালটা কিন্তু গোলাকার, আর যখন থ্যালাসেমিয়া হচ্ছে তখন এদের শেপটাই চেঞ্জ হয়ে গেছে, দেখছো? আচ্ছা, এরপর দেখো in normal hemoglobin number of alpha and beta polypeptide chains is equal। অর্থাৎ নর্মাল হিমোগ্লোবিন দেখছিলাম দুইটা চেন ছিল, একটা আলফা একটা বিটা। তো দুইটার চেন কিন্তু সমান ছিল, হ্যাঁ, কিন্তু থ্যালাসেমিয়াতে কি হবে, দ্য প্রোডাকশন অফ দ্য চেইনস বিকাম ইমব্যালেন্স। কিন্তু যখন থ্যালাসেমিয়া হবে তখন চেনগুলোর পরিমাণটা চেঞ্জ হয়ে যাবে, বিকজ অফ ডিফেক্টিভ সিনথেসিস অফ গ্লোবিন জিনস। তো গ্লোবিনের সিনথেসিসটা একটু ডিফেক্টিভ হওয়ার কারণে আমাদের চেনগুলোও চেঞ্জ হয়ে যাবে। দিস কজেস দ্য প্রেসিপিটেশন অফ দ্য পলিপেপটাইড চেঞ্জ ইন দ্য ইম্যাচিউর আরবিসিস। এর কারণে পলিপেপটাইড চেনগুলো তোমার অতক্ষিপ্ত হবে বা চেঞ্জ হয়ে যাবে, লিডিং টু ডিস্টারবেন্স ইন ইরেথ্রোপয়েসিস, যার কারণে আমাদের আরবিসি প্রোডাকশনে ঝামেলা হবে। দ্য প্রেসিপিটেশন অলসো অকার্স ইন ম্যাচিউর রেড ব্লাড সেল রেজাল্টিং ইন হিমোলাইসিস। তো এই প্রেসিপিটেশনটা আমাদের বয়স্ক যে আরবিসিস সেখানেও হইতে পারে, যার কারণে হিমোলাইসিস ঘটবে। আলফা থ্যালাসেমিয়াটা কি? আলফা থ্যালাসেমিয়া অকার্স ইন ফিটাল লাইফ অর ইনফ্যান্সি। আলফা থ্যালাসেমিয়াটা সাধারণত বাচ্চা বয়সে ঘটে। ইন দিস কেস আলফা সেন্স আর লেস অ্যাবসেন্ট অর অ্যাবনর্মাল। অর্থাৎ এখানে আলফা সেন্টগুলোই হবে অ্যাবনর্মাল, অথবা কমে থাকবে অথবা থাকবেই না। ঠিক আছে, ইন অ্যাডাল্টস বিটা সেন্স আর ইন এক্সেস। যখন বয়স্ক হয়ে যাবে তখন আমার বিটা সেন্টগুলো বেশি থাকবে। দিস লিডস টু ডিফেক্টিভ ইরেথ্রোপয়েসিস এন্ড হিমোলাইসিস। যার কারণে ইরেথ্রোপয়েসিসের সমস্যা হবে এবং হিমোলাইসিস ঘটবে। দ্য ইনফ্যান্টস মে বি স্টিল বর্ন অর মে ডাই ইমিডিয়েটলি আফটার বার্থ। অর্থাৎ বাচ্চাগুলো মৃতও জন্মগ্রহণ করতে পারে অথবা জন্মের পরপরই মারা যাবে। ঠিক আছে, তো বিটা থ্যালাসেমিয়াটা কীরকম দেখো। বিটা থ্যালাসেমিয়া বিটা সেন্স আর লেস ইন নাম্বার। হ্যাঁ, তো বিটা সেন্টটা কী হবে, তোমার সংখ্যায় কম থাকবে, অথবা অ্যাবসেন্ট অথবা থাকবেই না, অথবা অ্যাবনর্মাল থাকবে, এবং সেখানে আলফা চেনটা বেশি থাকবে। সহজ ভাষায় মনে রাখার জন্য আলফা থ্যালাসেমিয়া আলফা চেনের সমস্যা, আর বিটা থ্যালাসেমিয়া বিটা চেনের সমস্যা। ঠিক আছে, দ্য আলফা চেইনস প্রেসিপিটেট কজিং ডিফেক্টিভ ইরেথ্রোপয়েসিস অ্যান্ড হিমোলাইসিস। এবং আলফা চেনটা প্রেসিপিটেট করবে, যার কারণে তোমার এরিথ্রোপয়েসিস দ্যাট ইজ কল্ড, আমাদের হচ্ছে আরবিসি ফর্মেশনটা ঝামেলা হবে এবং হিমোলাইসিস ঘটবে। দ্য বিটা থ্যালাসেমিয়া ইজ ভেরি কমন অ্যামং দিস টু। তো ওই দুইটার মধ্যে বিটা থ্যালাসেমিয়াটাই সবচেয়ে বেশি। ঠিক আছে, তো আমাদের পড়া আজকে এ পর্যন্তই। ঠিক আছে, আমাদের পড়া কী হলো আজকে, শুধু থ্যালাসেমিয়া আমরা হিমোলাইটিক অ্যানিমিয়া সম্পর্কে জানলাম। হিমোলাইটিক অ্যানিমিয়া দুই রকম, একটা হচ্ছে ইন্ট্রিনজিক ফ্যাক্টরের কারণে, এক্সট্রিনজিক ফ্যাক্টরের কারণে যে বিভিন্ন কারণ আছে, আর ইন্ট্রিনজিকের কারণে দুইটা হয়, একটা হচ্ছে থ্যালাসেমিয়া, একটা হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়া। ওকে, ঠিক আছে, লাইভ ক্লাসে বাদ বাকি কথা।